বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তারেক রহমানকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, প্রধান শিক্ষককে শোকজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় ফেনীর সোনাগাজী আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে শোকজ করা হয়েছে। জানা গেছে তিনি তারেক রহমানকে নিয়ে পোস্ট করার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরপর জানাবো নারায়ণগঞ্জে আব্রাহাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার এক। নারায়ণগঞ্জের ২৫০০-এ মস্তকবিহীন যুবক আব্রাহাম খান ওরফে আলিম খান ২৭ হত্যাকাণ্ডের ৪ দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় মোহাম্মদ রুহুল আমিন ওরফে রাব্বি ২৬ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে যাত্রাবাড়িতে ছিনতাইকারী ছুরিকাঘাতে যুবক নিহত। যাত্রাবাড়িতে ছিনতাইকারী ছুরিকাঘাতে আশিস জর্দার ৩৩ নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি আইফোন, নগদ টাকা এবং স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয়। সময় পালানোর সময় বাসের ধাক্কায় এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। এবারে জানাবো কিছু আসনে সুখবর পেতে যাচ্ছে যারা বিএনপির মনোনয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ৩ দিনের কর্মশালায় যাদের ডাকা হয়েছে তাদের প্রার্থিতা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বিপরীতে যাদের আমন্ত্রণ জানানো হয়নি সেসব আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এতে কয়েকটি আসনে চমকপ্রদ রদবদলের আভাস পাওয়া গেছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো সামনের দিনগুলো ভালো নয়, সজাগ থাকুন বললেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে আমাদের অনেক কাজ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মী হই বা অন্য দলের যে কেউ হই না কেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশের অভ্যন্তরে যে কর্মকাণ্ড শুরু হয়েছে সেসব বিষয় নিয়ে আরও বেশি ভাবতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমানকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, প্রধান শিক্ষককে শোকজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নাকি কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ফেসবুকে পোস্ট করায় ফেনীর সোনাগাজী আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে শোকজ করা হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় আল হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামাতের সেক্রেটারি মোহাম্মদ মহসিন ভূয়া। বলেছেন, এই ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এরই মধ্যে প্রধান শিক্ষক ওমর ফারুক নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকে দেয়া তার স্ট্যাটাসটি মুছে ফেলেছেন। এদিকে তার অপসারণ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সোনাগাজী পৌর বিএনপি। গণমাধ্যমের প্রেরিত আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়েছে। ব্যাপারে স্থানীয় পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর বলেছেন, ওমর ফারুক আগে আওয়ামী লীগ করতেন। বিদ্যালয়টি বাণিজ্য কেন্দ্র বানিয়ে তিনি বহু টাকার মালিক হয়ে গেছেন। ফেনী, ঢাকাসহ বিভিন্ন স্থানে জমি ফ্ল্যাট ক্রয় করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সদস্য সচিব নিজামুদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার আমলে নিজাম হাজারীকে ধরে তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক পদ বাগিয়ে নিয়েছেন। এই ব্যাপারটি খুবই ধিক্কার জানায় এবং তিনি বাংলাদেশটাকে যে নিজের বাপের সম্পদ বানিয়ে ফেলেছেন সে ব্যাপারটি নিয়ে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। সব দালালদের ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে হবে। সবাইকে আরও বেশি কাজ করতে হবে এবং বলতে চাই, কেউ যেন দেশের অভ্যন্তরে এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে সেই ব্যাপারটি দেখতে হবে।
নারায়ণগঞ্জে আব্রাহাম হত্যাকাণ্ডে রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার এক। নারায়ণগঞ্জের ২৫০০-এ মস্তকবিহীন যুবক আবরাহাম খান ওরফে আলিম খান ২৭কে হত্যাকাণ্ডে ৪ দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় মোহাম্মদ রুহুল আমিন ওরফে রাব্বি নামের ২৬ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। পুলিশের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বা যারা এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ ঘটাতে সাহস না পায় সেই ব্যাপারটি দেখতে হবে। সরকারের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানিয়েছেন যে বা যারা এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা দেশের শত্রু দশের শত্রু কিভাবে একজন মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে এই খুনি দীর্ঘদিন ধরে লুকিয়েছিল, অবশেষে তাকে আটক করা হয়েছে। পুলিশের সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে এবং এই ঘটনায় খুবই গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত করা হচ্ছে। আরও নানাবিধ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের সদস্যরা। আগামীকাল ব্রিফ করে পুলিশের পক্ষ থেকে বিষয়গুলো জানানো হবে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কথা বলেছে তারা এবং এই ব্যাপারটি অত্যন্ত ভালো হয়েছে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। যাত্রাবাড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত। যাত্রাবাড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিস জর্দার ৩৩ নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি আইফোন, নগদ কিছু টাকা এবং তার কাছে স্বর্ণের একটি আংটি ছিল, সেটি ছিনে নিয়ে গেছে। সময় পালানোর সময় বাসে থাকায় এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর দিবাগত রাত প্রায় ২টার দিকে যাত্রাবাড়ি আড়তের সামনে ফ্লাইওভারের ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা আশিসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আশিসকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় দোকানদার মাহমুদুর রহমান তুহিন জানান, রাতে ফ্লাইওভারের নিচে মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখি। তাকে পূর্ব পরিচিত হিসেবে শনাক্ত করার পর তাকে হাসপাতালে ভর্তি করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন উক্ত ব্যক্তি মারা গেছে এবং তার মৃত্যুর ঘটনা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। তার এমন মৃত্যুতে আমরা অনেক বেশি আপসেট হয়ে পড়েছি। সবাইকে বলতে চাই, এমন মৃত্যু কারো জন্য না হয়, এই মৃত্যু আমরা কখনোই কামনা করি না। আমরা মনে করি এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বর্তমান দেশে যে হারে চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এতে সাধারণ মানুষ আরও বেশি অনিরাপদ হয়ে উঠেছে। বিএনপির মনোনয়ন কিছু আসনে সুখবর পেতে যাচ্ছে যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ৩ দিনের কর্মশালায় যাদের ডাকা হয়েছে তাদের প্রার্থিতা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বিপরীতে যাদের আমন্ত্রণ জানানো হয়নি, যেসব আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত মিলেছে এতে কয়েকটি আসনে চমকপ্রদ রদবদলের আভাস পাওয়া গেছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। ধারণা করা হচ্ছে কর্মশালায় ঘোষিত যেসব আসনে প্রার্থীদের ডাকা হয়নি ওই সব আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে। এমন এরই মধ্যে ঝালকাঠি ২ আসনে ইসরাত সুলতানা, ইলেন ভুট্টো সহ কয়েকজন রয়েছে। এছাড়াও কর্মশালায় চট্টগ্রাম ৪ আসনে ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে ডাকা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়নি চট্টগ্রাম ৬ আসনের প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও যশোর ৬ আসনের কাজী রওকনুল ইসলাম শ্রাবণ ছাড়া আরও কয়েকজনকে। এছাড়াও ২৮টি ফাঁকা আসনের মধ্যে লক্ষ্মীপুর ১ আসনে শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ৪ আসনে আশরাফুদ্দিন নিজামকে ডাকা হয়েছে। এছাড়াও ধানের শীষের নির্বাচন করবেন। বাকি আসনে কয়েকটি দলের মধ্যে অবশিষ্ট মিত্রদের জন্য রাখা হয়েছে, যা কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সব তথ্য। বিএনপি সূত্র থেকে জানা গেছে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে সম্ভাব্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাগেরহাট ১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট ২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট ৩ আসনে ডক্টর শেখ ফরিদুল ইসলাম এবং বাগেরহাট ৪ আসনে সোমনাথ দে। এই ৪ প্রার্থী গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন এবং তাদের মনোনয়ন মোটামুটি নিশ্চিত করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।